আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে মিথিল ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার 3 গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, 35 বিদেশি সহ 160 জন নিহত, আহত 5 শতাধিক। নুসরাত হত্যাকাণ্ড সরকারের জন্য অ্যাসিড টেস্ট, এর বিচার না হলে সরকারের উপর মানুষের আস্থা থাকবে না, বললেন টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান। পবিত্র শবে বরাত আজ, আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং হালুয়া রুটি বর্জনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার 3টি গির্জা ও 3টি হোটেলে সিরিজ বোমা হামলায় 35 বিদেশি সহ নিহত হয়েছে অন্তত 160 জন, আহত 5 শতাধিক। রবিবার ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, নেগম্বো ও বাট্টি কালুয়ায় গির্জা সহ 3টি হোটেলে 6টি বোমা বিস্ফোরণ হয়। কলম্বোয় এস্টে অ্যান্থনি চার্চ এবং সাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি নামের 3টি 5 তারকা পর্যটন হোটেলেও বোমা বিস্ফোরণ হয়। রাজধানীর উত্তরে নেগম্বো শহরে এস্টে সেবাস্টিয়ান চার্চ ও বাট্টি কালুয়ার একটি চার্চেও হামলা হয়। দেশটির গৃহযুদ্ধ অবসানের পর প্রায় 1 দশক পর এই প্রথম এত বড় হামলা হলো। আরও নাশকতার আশঙ্কায় শ্রীলঙ্কায় জারি করা হয়েছে 12 ঘণ্টার কারফিউ। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারাও। 3 দিনের সফরে ব্রুনাইয়ের রাজধানী বান্দরসেরি বেগাওয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বেলা 2টার দিকে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল মাহতাদি বিল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। এর আগে ব্রুনাই দারুসালামের সুলতান হাজি হাসান আল বলখিয়ার আমন্ত্রণে সকাল 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে বাংলাদেশের বিভিন্ন খাতে ব্রুনাইয়ের সাথে 7টি সমঝোতা স্মারকে সই হবার কথা রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী হোটেলটির ইন্দিরা সামুদেরা বলরুমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেবেন। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তানা নুরুল ইমামে বায়তুল মেশুরায় সুলতানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বিকেলে প্রধানমন্ত্রী ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দুদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের রাজধানী জালান কেবাংসানের কূটনৈতিক জোনে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেলরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওই দিনই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নুসরাতকে পুড়িয়ে হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আরেক আসামি জোবায়ের। কারাগারে পাঠানো হয়েছে 2 আসামি ইফতেখার ও ইমরানকে। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে জোবায়েরকে আদালতে হাজির করে পিবিআই। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিনের আদালতে 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। নুসরাত হত্যার বর্ণনা দেয় সে। ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, এই মামলার 7 আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এদিকে শনিবার গ্রেফতার 2 আসামি ইফতেখার ও ইমরানের 10 দিন করে রিমান্ড আবেদন করে পিবিআই। রিমান্ডের শুনানি পরে হবে জানিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 21 জনকে। নুসরাত জাহান রাফি হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের আদালতে তার নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ছিল তাদের ব্যাপারেও কি সংশ্লিষ্ট ছিল সেটা তার জবানবন্দিতে বর্ণনা করেছে। সে কিভাবে সম্পৃক্ত ছিল তার বর্ণনায় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে। সে নুসরাত জাহান রাফির গায়ে নিজের হাতে আগুন দিয়েছে। নুসরাত হত্যাকাণ্ডে সরকারের জন্য এসিড টেস্ট বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই ঘটনার বিচার না হলে সরকার ও ন্যায় বিচারের উপর মানুষের আস্থা থাকবে না। নুসরাত হত্যাকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবিতে মানববন্ধনে ডক্টর ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কর্মসূচির আয়োজন করে। নুসরাতের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে
ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সব ধরনের ভয় ও করুণার ঊর্ধ্বে থেকে ঘটনার বিচার করতে হবে। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও অংশ নেন। ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে উত্তরের জেলা পাবনায়ও। এতে চরম আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা। এই অবস্থা থেকে বাঁচতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান তারা। স্কুলগুলোতে কমিটি গঠনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পাবনা থেকে আখিনুর ইসলাম রেমনের রিপোর্ট। পহেলা বৈশাখের দিন পাবনার সুজানগরে সিএনজি চালিত অটোরিকশার চালক ও তার বন্ধু ধর্ষণ করে এক স্কুল ছাত্রীকে। এর আগে 2 এপ্রিল রাতে চাটমোহরের পৈলানপুর গ্রামে ধর্ষণের শিকার হয় 3য় শ্রেণীর এক ছাত্রী। এছাড়া গত কয়েকদিনে আরও 3টি ধর্ষণ চেষ্টা এবং যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ ভর করেছে শিক্ষার্থী ও অভিভাবক মহলে। প্রতিনিয়ত যে এই ধর্ষণের ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা চাই যে সরকার এর বিরুদ্ধে কঠিনতম শাস্তি প্রদান করুক। ধর্ষণ, ইপটিজিং, রাস্তাঘাটে বখাটে ছেলেমেয়েরা এগুলো বেড়ে গেছে। মেয়েকে আসলে স্কুলে পাঠাতে ভয় লাগে, একা একা পাঠাই না, মেয়েকে সঙ্গে আনতে হয়। উৎকণ্ঠায় শিক্ষকরাও। তারা বলছেন, স্কুলে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে। অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। কিভাবে চললে আমাদের এই ধরনের কোনো ঝুঁকি আসবে না বা আসলেও তাৎক্ষণিক আমরা মোকাবেলা করতে পারবো, এই বিষয়ে শিক্ষার্থীদের আমরা পরামর্শ দিয়ে থাকি। ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে এবং কিভাবে প্রতিরোধ করা যায় সে প্রচেষ্টা চালালে আমার মনে হয় এগুলো অনেকটাই দমন হবে। যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে সবার মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। কিভাবে নিজেদেরকে এই নিপীড়নের হাত থেকে, এই নির্যাতনের হাত থেকে তারা নিজেরা প্রতিরোধ গড়ে তুলবে, এটা আমরা এই বিষয়েও আমরা বিভিন্ন সময়ে আমরা বলে থাকি। আমাদের নাগরিক সমাজ কিন্তু দেখো প্রতিবাদটি করে না। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করে এবং যদি পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ যদি সবাই মিলে এর বিরুদ্ধে তীব্র লড়াই করে আন্দোলন গড়ে তোলে, তবেই কিন্তু এটি প্রতিকারের সম্ভব। চলতি মাসে পাবনায় ধর্ষণ ও যৌন হয়রানির 6টি মামলা হলেও এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মাত্র 2 জনকে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পাবনা পুলিশের কোনো কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ রাত হচ্ছে শবে বরাত, আরবিতে যাকে বলা হয় লাইলাতুল বরাত। এই রাতে মুসলমানেরা ব্যস্ত থাকে নফল ইবাদত বন্দেগীতে। তবে শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং বিভিন্ন ধরনের রান্না নিয়ে যে উদ্দীপনা দেখা যায় তা অবশ্যই বর্জনীয় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। শবে বরাত ফার্সি শব্দ, শব অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য। সেই হিসেবে শবে বরাতের আভিধানিক অর্থ ভাগ্য রজনী। 15 শাবান হলেও আরবি মাসে রাত আগে আসার কারণে 14 শাবান দিবাগত রাতেই পালিত হয় শবে বরাত। ইসলামী চিন্তাবিদরা বলেন, পবিত্র কোরআনে এ রাতকে লাইলাতুম মুবারাকা বা বরকতময় রজনী বলে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতকে লাইলাতুন নিফসিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বলে উল্লেখ করেছেন। এটি অত্যন্ত একটি বরকতময় মহিমান্বিত রজনী, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক রাতে দীর্ঘ সাজদার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়েছেন। তিনি নিজ ঘর ছেড়ে জান্নাতুল বাকিতে গিয়ে কবরস্থানে জিয়ারত করে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তোমরা যখন এই 15 শাবানের রাত পাবে তখন রাত জেগে বন্দেগী করো এবং দিনের বেলা রোজা রাখো। সকল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে সহিহ হাদিস বলেছেন। ইসলামী চিন্তাবিদরা বলেন, আল্লাহ এ পুণ্যময় রজনীতে 2 শ্রেণীর লোক ছাড়া অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেন। আর আমাদের দেশে অনেকে শবে বরাতকে কেন্দ্র করে এমন কিছু করেন যা অবশ্যই বর্জনীয়। যদি কেউ ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করে, রাত্রে জাগ্রত থাকে এবং নফল ইবাদত করে এবং দিনের বেলায় রোজা রাখে, তো এটা একদম বিলকুল শরীয়ত সম্মত। মসজিদ থেকে বের হয়ে দলে দলে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করা, মাজারে মাজারে যাওয়া এবং সেখানে মোমবাতি জ্বালানো, পটকাবাজি করা, মিছিল করা, এগুলো ইসলামে কোনো অস্তিত্ব নেই। শবে বরাতের ইবাদত পুরোটাই নফল। এই রাতে ইবাদত বন্দেগী না করলে কোনো গুনাহ হবে না।
কিন্তু এই নফল ইবাদত করতে গিয়ে কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যেন ছুটে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র শবে বরাত ও রমজানকে সামনে রেখে চড়া নিত্যপণ্যের বাজার। গরুর মাংসের কেজি ছাড়িয়েছে 550 টাকা, মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা, 2-1 টাকা করে বাড়তি ডাল, চিনি ও পেঁয়াজের দরও। বাজার চড়া গরুর মাংসের। কয়েকদিন ধরে একটু একটু করে বাড়তে থাকা গরুর মাংসের কেজি রবিবার বিক্রি হয়েছে 550 থেকে 600 টাকা দরে। আগে যেখানে 450 ছিল এখন সেখানে 550 টাকা, মোটামুটি 100 টাকা বেশি এখন দাম। আগে 520 টাকা হতো, অনেক 550 টাকা নেয়, যেহেতু আজকের দিনটা তো অন্যরকম মুসলমানের জন্য ভালো দিন। যে পরিমাণ খরচ হয় এই পরিমাণ খরচতে যেভাবে গরু বিক্রি করে আমরা মাংস ব্যবসায়ীরা সর্বস্থান হয়ে গেলাম। মোকামের থেকে মাল আসছে না, এই কারণে বাজারের রেট বেশি। ঈদ পূজা বা অন্য ধর্মীয় উৎসবে বাইরের দেশে জিনিসপত্রের দাম কমলেও ব্যতিক্রম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাড়তি মুরগির বাজার। এক সপ্তাহের ভেতরে মনে করেন যে কেজিতে 20 টাকা 30 টাকা বেড়ে গেছে। মানে এইভাবে তো আসলে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক না। 2-3টা উৎসব একসাথে হয়ে গেছে, খ্রিস্টান গো ইস্টার সানডে, আমাদের মুসলমানদের মনে করেন শবে বরাত, সামনে আসছে রোজা, এ উপলক্ষ 2, 4, 5, 10 টাকাও বেশ কম হয়, এটাতে কোনো সমস্যা না। রমজান মাস শুরু হতে সপ্তাহ 2-1 বাকি থাকলেও এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে ডাল, চিনি, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজার। উৎসবকে ঘিরে চাহিদা বাড়ার সুযোগে অতিরিক্ত মুনাফার প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। মসুরি ডালটা দেখেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ পরে কেজিতে 7 থেকে 8 টাকা বাড়ছে। চিনি 1 কেজি চিনিতে প্রায় আপনার 3-4 টাকা বাড়ছে। রোজার কারণেই তারা আসলে প্রত্যেক বছর এরকম করে যারা মজুদদার। শসা ও টমেটোর বাজারও কিছুটা বাড়তি। বাজারে 50 টাকার কমে মিলছে না কোনো সবজিই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ভোটার তালিকায় কোনো বিদেশি সহ রোহিঙ্গারা যাতে স্থান না পায় সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি রয়েছে। এছাড়া ভোটাধিকার পাওয়ার এবছর ভোটার তালিকাভুক্ত করা হবে হিজড়াদের। দুপুরে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2019 উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি সচিব জানান, রোহিঙ্গাদের বসবাসকারী এলাকা সহ আশেপাশের চিহ্নিত 32টি পয়েন্টে সার্বক্ষণিক রোহিঙ্গাদের গতিবিধি লক্ষ্য রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া আছে। হেলাল উদ্দিন আহমেদ আরও জানান, সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গের অধিকার দেয়ায় তাদেরও এবছর ভোটার তালিকায় নাম তালিকাভুক্ত করা হবে। তারা ইচ্ছে করলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে জানান ইসি সচিব। কর্মশালায় অন্যদের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক SM আব্দুল কাদের, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। সকালে এক দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে তারা। সর্বশেষ 18 বছর আগে 2002 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস বর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে এক দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে তারা। সর্বশেষ 18 বছর আগে 2002 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। গত এক সপ্তাহে শিলাবৃষ্টিতে হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতি, শঙ্কিত কৃষকরা চাইছে প্রণোদনা। স্ট্যান্ড দখল নিয়ে হবিগঞ্জে সিএনজি ও ইজি বাইক শ্রমিকদের সংঘর্ষ, কমপক্ষে 40 জন আহত। আপনারা দেখছেন বাংলা ভিশন। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্টার সানডে উদযাপন হচ্ছে।
এ উপলক্ষে পাবনা ব্যাপটিস্ট চার্চে স্টার সানডের বিশেষ প্রার্থনা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপটিস্ট চার্চের যাজক ইসাহাক সরকার। প্রার্থনা ছাড়াও এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর 3 দিন পরে এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার গির্জাগুলোতে প্রার্থনার আয়োজন করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। প্রার্থনায় ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। মেহেরপুরের ভবেরপাড়া চার্চে হয় দিনটি উপলক্ষে প্রার্থনা। আগামী 23 থেকে 29 এপ্রিল পর্যন্ত নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হবে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে জেলা স্বাস্থ্য অধিদপ্তর জেলায় জেলায় হাতে নিয়েছে নানা কর্মসূচি। ঠাকুরগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে দুপুরে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডক্টর খায়রুল কবির। আগামী 23 থেকে 29 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন সিভিল সার্জন। এদিকে লক্ষ্মীপুরেও সপ্তাহব্যাপী শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন হয়। অন্যদিকে সাতক্ষীরা জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার রফিকুল ইসলাম জানান, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাতৃপুষ্টি ও শিশু পুষ্টি নিয়ে আলোচনা, পুষ্টি মেলা, নিউট্রিশন অলিম্পিয়াড সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 7 দিন ব্যাপী এসব কর্মসূচি চলবে। গত এক সপ্তাহে কালবৈশাখীর সাথে আসা শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শঙ্কিত কৃষকরা। কৃষি প্রণোদনার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে, বোরোর ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন আউশ মৌসুমে প্রণোদনা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জ জেলার সদর, দিরাই, ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে পাকা আধপাকা ধান। ধানশূন্য গাছগুলো কৃষকের দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে হাওরের বুকে। শিলাবৃষ্টি সারা হাওর তছনছ হয়ে ফেলাইছে। এখন একমাত্র গরুর গাছ ছাড়া মানুষের কোনো খাবার কেন নাই। উঠতি বোরো ধান কাটার যাবতীয় বন্দোবস্ত করেও শেষ রক্ষা হলো না শিলাবৃষ্টির কারণে। ক্ষতিগ্রস্ত হাওরগুলোর গৃহস্থ ও বর্গা চাষিরা দিশেহারা, সারা বছরের অর্থনৈতিক টানাপোড়েনের শঙ্কায়। এর সাথে অনেকেরই আছে ঋণের টাকা পরিশোধের দুশ্চিন্তা। আমি একটা বুঝি দিলে ওটা আমার টাকার মধ্যে চালবে, আমি কি করে আমি বাঁচাইতাম। আমার বাচ্চা আমি কি করতাম, নাথের বেটা আছে, গরিব দুঃখী যা আছেন সবের আবার না কৃষি বিভাগ জানায়, শিলাবৃষ্টির কারণে সুনামগঞ্জের 4 উপজেলার বিভিন্ন হাওরে প্রায় 2225 হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। একটা ধানও সেখান থেকে আর কৃষকের সংগ্রহ করা সম্ভব না। পাশাপাশি একটা ফসলের প্রতি তাদের আশা ছিল, কিন্তু সেই ফসলটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। যাদের আউশ করার ফিজিবিলিটি আছে, এই সমস্ত কৃষকদেরকে আমরা আউশ করার জন্য পরামর্শ দিচ্ছি এবং আউশ করতে আমরা ইতিমধ্যে 7,000 কৃষককে আমরা বীজ এবং সার দিয়েছি এবং আরও 250 কৃষককে আমরা বীজ দিয়েছি এবং আংশিক সার দিয়েছি। সুনামগঞ্জ জেলায় বোরোর ক্ষতি পুষিয়ে নিতে এবং ঘুরে দাঁড়াতে দ্রুত সরকারি প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্ট্যান্ড দখল নিয়ে হবিগঞ্জে সিএনজি ও ইজি বাইক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 40 জন। গুরুতর আহত 15 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ধলবাজারে স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি শ্রমিক ও ইজি বাইক শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত 40 জন শ্রমিক আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরে কলহের জেরে সাবেক স্ত্রীকে হত্যার পর নিহত হয়েছে খুনির সাবেক স্বামী। পুলিশ জানায়, শনিবার রাতে পারিবারিক কলহের জেরে মফতুল ইসলাম তার সাবেক স্ত্রী ফাহিমা বেগমকে চাপাতে দিয়ে এলো পাথারি কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে হত্যার পর পুকুরের পানিতে ঝাঁপ দিলে মফতুল ইসলামের পেটের ভিতর রড ঢুকে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহিমা বেগম উপজেলার খোলার টেকে গ্রামের বাদশা মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন বলে জানায় পুলিশ।
সড়ক দুর্ঘটনায় নাটোর, চট্টগ্রাম, ভৈরব ও ঝিনাইদহে 5 জন নিহত হয়েছেন। সকালে নাটোরের বনপাড়ায় ট্রাক চাপায় নিহত হন এক মোটরসাইকেল আরোহী। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় এক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এদিকে ভৈরবের কিশোরগঞ্জ ও চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে 2 জন এবং ঝিনাইদহে আলাদা দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সারা দেশে পাহাড়ের হলুদের চাহিদা বেশ, ফলনও হয়েছে ভালো, তবে দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। বাজার ব্যবস্থাপনা না থাকা, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজি, দাদন ব্যবসায় ও হলুদ আমদানির কারণে পাহাড়ের স্বর্ণ নামে পরিচিত এই ফসল চাষে আগ্রহ হারাচ্ছে তারা। খাগড়াছড়ি ও রাঙামাটির হলুদ চাষের খবর জানাচ্ছেন সহকর্মী HM প্রফুল্ল ও নন্দন দেবনাথ। আবহাওয়া অনুকূলে থাকায় খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে হলুদের চাষ হয়েছে ব্যাপক, কিন্তু দাম না পেয়ে হতাশ চাষিরা। বাজার ব্যবস্থাপনা না থাকা, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজি ও হলুদ আমদানি ভোগাচ্ছে চাষিদের। হলুদ চাষ করতে গেলে অনেক খাটুনি, তবে যেভাবে খাটুনি সেভাবে টাকা হয় না। এখন তো সারণ নিচে বা 3500 এভাবে কিনা বিক্রি করার লাগে, এখন তো কোথায় না। ইন্ডিয়ান হলুদের দামের কারণে, কম দামের কারণে আমাদের দেশি হলুদটা খুবই কম চলে। 2015-16 সালে খাগড়াছড়িতে 4655 হেক্টর জমিতে হলুদ চাষ হলেও এবছর তা কমেছে। সরকারের মশলা ফসল চাষের জন্য স্বল্প সুদের ঋণের যে ব্যবস্থা আছে, এইটার আওতায় তাদেরকে আনার জন্য, এবং আমরা যদি কৃষকদেরকে এই ঋণের ব্যবস্থা করতে পারি তাহলে আশা করা যায় যে আবার তারা হলুদ চাষের দিকে আগ্রহী হবে। ফরিয়াদের উৎপাত ঠেকাতে স্থানীয়ভাবে শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন চাষিরা। এদিকে জমির সাথী ফসল হিসেবে হলুদের চাষ হয় রাঙামাটিতে। এবারও হলুদের ভালো ফলন হয়েছে, তবে দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। গত বছর তারা এই বছর একটু দাম কম, ওর জন্য ওই মালিকরা বাড়িতে রেখে দিচ্ছে আর কি। ইন্ডিয়ান মাল বন্ধ হইলে তো খুঁজে পাইব, ইন্ডিয়ান মাল বন্ধ হইলে বা বার্মা মাল বন্ধ হইলে 3500 টাকা করেছিল আগে ছিল, এখন দাম নাই। পাহাড়ি হলুদের গুণগত মান তুলে ধরা গেলে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা। পার্বত্য অঞ্চলে আমরা হলুদ নিয়ে একটা ব্যাংক করব। আমার মনে হয় আমাদের যে কুড়াঙ্গুল যে যাত্রা আছে, এইটা দিয়ে কিন্তু আমাদের পার্বত্য অঞ্চল যদি কেউ এগিয়ে আসে, উদ্যোক্তা এগিয়ে আসে, তারা অনেক এগিয়ে যেতে পারবে আমার বিশ্বাস। রাঙামাটিতে হলুদ চাষ হয়েছে 2190 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,800 মেট্রিক টন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। মানবাধিকার বাস্তবায়ন ফোরামের আয়োজনে সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে মানবাধিকার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙে পরিবেশসম্মত স্থাপনা তৈরি করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় প্রায় 40টি ভবনে সকল মন্ত্রণালয়ের কাজ চলে। ভবিষ্যতে মন্ত্রণালয়গুলোর কাজ নিয়ে আসা হবে 4টি ভবনের মধ্যে। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। চট্টগ্রাম সার্কিট হাউসে SDG বাস্তবায়ন নিয়ে এক কর্মশালায় তিনি কথা বলেন। নদী শাসন করে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে বাগেরহাটের শরণখোলায়। উপজেলার বগি সাতঘর এলাকায় ভাঙন কবলিত বাঁধের উপর এ মানববন্ধন করে এলাকাবাসী। গাইবান্ধার পলাশবাড়ির ধান খেতে উদ্ধার নবজাতকের দায়িত্ব নিয়েছেন এক বিচারক দম্পতি। সকালে গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শেষে পুলিশের পক্ষ থেকে নবজাতককে হস্তান্তর করা হয়। 16 এপ্রিল পলাশবাড়ি উপজেলার হরিণাবাড়ি গোডাউন বাজার এলাকায় একটি ধান ক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ময়মনসিংহে ন্যাশনাল সার্ভিসের 2 লাখেরও বেশি কর্মীর স্থায়ী কর্মসংস্থানের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন হয়েছে। ময়মনসিংহ শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। একই দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ। দুপুরে পঞ্চগড় ঢাকা মহাসড়কের চৌরঙ্গি মোড়ে এ কর্মসূচি পালন করে তারা। অবৈধ ও আনফিট গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান হয়েছে গাজীপুরে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অভিযানটিতে অর্থদণ্ডের সাথে চালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে হবিগঞ্জ পুলিশ। রবিবার সকালে সদর থানার সামনে থেকে শোভাযাত্রার পর পথসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ। ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তার কর্মসূচির আওতায় 28 জন রোগীর প্রত্যেককে 50,000 টাকা করে 14 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভিন। শাফিন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার 3 গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, 35 বিদেশি সহ 160 জন নিহত, আহত 5 শতাধিক। নুসরাত হত্যাকাণ্ড সরকারের জন্য এসিড টেস্ট, এর বিচার না হলে সরকারের উপর মানুষের আস্থা থাকবে না, বললেন টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান। পবিত্র শবে বরাত আজ, আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং হালুয়া রুটি বর্জনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।